নমস্কার। চলুন আজ আমরা একটু রোড ডিটেকটিভ হয়ে উঠি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কেন কিছু রাস্তা একদম মাখনের মতো মসৃণ হয় আর কিছু রাস্তায় যেতে গেলেই মনে হয় যেন রোলার কোস্টারে চড়েছি? এর পেছনের আসল বিজ্ঞানটা নিয়েই আজকে আমাদের এই বিশ্লেষণ। এই দুটো ছবি আমাদের সবার খুব চেনা, তাই না? একদিকে একটা চমৎকার হাইওয়ে, যেখানে গাড়ি চালাতে কি আরাম, আর অন্যদিকে এই দেখুন, ভাঙাচোরা গর্তে ভরা একটা রাস্তা। কিন্তু এই যে এত তফাত, এটা আসলে কেন হয়? ব্যাপারটা কি শুধু ওপরের পিচের, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে? দেখুন, আসল রহস্যটা কিন্তু রাস্তার উপরের অংশে লুকিয়ে নেই। এর আসল বিজ্ঞানটা লুকিয়ে আছে মাটির নিচে, ওই স্তরগুলোর মধ্যে। মানে সেই ইঞ্জিনিয়ারিং ডিজাইনে যা প্রতিদিন হাজার হাজার টন ওজনের গাড়ির চাপটা সামলে নেয়। চলুন আজ সেই রহস্যের গভীরে ঢোকা যাক। রাস্তা বানানোর জন্য মূলত দুটো পদ্ধতি আছে। বলতে পারেন এরা দুজন হলো প্রধান প্রতিযোগী, আর দুজনেরই কিন্তু নিজস্ব শক্তি আর লড়াই করার কৌশল আছে। একজনের নাম ফ্লেক্সিবল পেভমেন্ট আর অন্যজন হলো রিজিড পেভমেন্ট। এদের মধ্যে মূল পার্থক্যটা বোঝার জন্য একটা দারুণ তুলনা করা যেতে পারে। ধরুন, ফ্লেক্সিবল পেভমেন্ট হলো অনেকটা পরপর রাখা অনেকগুলো তোষকের মতো। যখনই এর উপর দিয়ে গাড়ি যায়, এটা চাপের কারণে কিছুটা দেবে যায়, মানে বেঁকে যায়, আর সেই চাপটাকে ধীরে ধীরে নিচের স্তরগুলোতে পাঠিয়ে দেয়। এই যে এক স্তর থেকে আরেক স্তরে চাপটা ছড়িয়ে যাচ্ছে, একে বলে গ্রেন টু গ্রেন লোড ট্রান্সফার। আর অন্যদিকে রিজিড পেভমেন্ট হলো একটা শক্ত স্টিলের পাতের মতো। এর নিজেরই এত শক্তি যে এটা গাড়ির চাপটাকে একটা অনেক বড় এলাকা জুড়ে ছড়িয়ে দেয়। এই প্রক্রিয়াটাকে বলে স্ল্যাব অ্যাকশন। তাহলে কোন ধরনের পেভমেন্ট চাপ সামলাতে তার স্তরগুলোর মধ্যে টিম ওয়ার্কের উপর বেশি নির্ভর করে? চলুন এবার সবচেয়ে বেশি যে ধরনের রাস্তা আমরা দেখি, মানে ফ্লেক্সিবল পেভমেন্ট, সেটার ভেতরে ঢুকে দেখা যাক এর স্তরগুলো ঠিক কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। একটা ফ্লেক্সিবল পেভমেন্টে সাধারণত 4টে প্রধান স্তর থাকে। যদি আমরা নিচ থেকে ওপরে উঠি, তাহলে একদম নিচে থাকে সাবগ্রেড, মানে হলো রাস্তার প্রাকৃতিক মাটির ভিত্তি। তার ঠিক ওপরেই থাকে গ্র্যানুলার সাববেস বা জিএসবি, যেটা জল নিষ্কাশন বা ড্রেনেজে সাহায্য করে। এর ওপরে বসে রাস্তার হিরো, মানে বেস কোর্স, যেটা কাঠামোগত শক্তি যোগায়। আর একদম ওপরে যেটা আমরা দেখতে পাই সেটা হলো সারফেস কোর্স। এখন প্রশ্ন হলো, গাড়ির চাপটা কিভাবে ঠিকঠাকভাবে বন্টন করা যায়? আচ্ছা ভাবুন তো, যদি রাস্তার নিচে শুধু বড় বড় একই আকারের বোল্ডার দিয়ে দেয়া হয়, তাহলে কি হবে? গাড়ির চাকার পুরো চাপটা একটা ছোট্ট বিন্দুর উপর এসে পড়বে, আর সেই চাপটা সোজা গিয়ে লাগবে নিচের নরম মাটিতে। ফল, রাস্তাটা খুব তাড়াতাড়ি বসে যাবে বা ভেঙে যাবে। কিন্তু এর বদলে যদি আমরা ছোট বড় বিভিন্ন আকারের অ্যাগ্রিগেট বা পাথরকুচি ব্যবহার করি, তাহলে সেগুলো একে অপরের সাথে মিলেমিশে একটা ইন্টারলকড, মানে মজবুত স্তর তৈরি করে। তখন গাড়ির চাপটা একটা চওড়া কোণের মতো করে নিচের দিকে ছড়িয়ে পড়ে। ফলে সাবগ্রেডের ওপর চাপ অনেক কমে যায় আর রাস্তাটাও অনেক দিন টেকে। ফ্লেক্সিবল পেভমেন্টের এই 4টে স্তরের ক্রম মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। শুধু এই লাইনটা মনে রাখুন, সব গাড়ি ভালো চলবে। এখানে স মানে সাবগ্রেড, গ মানে গ্র্যানুলার সাববেস, ভাকে আমরা বেস কোর্স ধরব, আর চ হল সারফেস কোর্স, মানে SGBS। কি সহজ না? আচ্ছা, এই যে 4টে স্তর, এর মধ্যে বেস কোর্সকে কেন একটা ফ্লেক্সিবল পেভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামোগত অংশ বলা হয়? বেশ, আমরা তো রাস্তার ভেতরের গঠনটা জেনে নিলাম, কিন্তু একজন ইঞ্জিনিয়ার হিসেবে সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হয় যে রাস্তাটা ঠিক কতটা পুরু বা মোটা হবে? চলুন এবার ডিজাইন প্রক্রিয়ার সেই আসল মন্ত্রটা শেখা যাক। যে কোনো রাস্তার ডিজাইন শুরু হয় একদম নিচ থেকে, মানে সাবগ্রেড। মাটি পরীক্ষা করে, আর এই মাটির শক্তি মাপার জন্য সবচেয়ে জনপ্রিয় যে পরীক্ষা, তার নাম হল ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও বা সিবিআর টেস্ট। সহজ কথায়, এই টেস্ট আমাদের বলে দেয় যে রাস্তার ভিত্তিটা ঠিক কতটা মজবুত। ধরুন আমরা একটা প্রজেক্টের জন্য মাটি পরীক্ষা করে সিবিআর ভ্যালু পেলাম মাত্র 4%। এই সংখ্যাটা আসলে কি বলছে? এটা বলছে যে সাবগ্রেড মাটিটা বেশ দুর্বল, এর ভার নেওয়ার ক্ষমতা খুব কম। এখানেই কিন্তু ডিজাইনের আসল খেলাটা। দেখুন, মাটির শক্তি আর রাস্তার পুরুত্বের মধ্যে একটা উল্টো সম্পর্ক আছে। আমাদের উদাহরণে মাটি যেহেতু দুর্বল, মানে সিবিআর মাত্র 4%, তাই ওকে রক্ষা করার জন্য ওপরে প্রায় 55 সেন্টিমিটার পুরু একটা স্তর বানাতে হবে। কিন্তু যদি মাটিটা শক্তিশালী হতো, ধরুন সিবিআর ভ্যালু 20%, তাহলে মাত্র 21 সেন্টিমিটার পুরো পেভমেন্টই কাজ চলে যেত। তার মানে ব্যাপারটা খুব সোজা। মাটি যত দুর্বল, বর্ম তত ভারী, আর মাটি যত শক্তিশালী, তত হালকা বর্মেই কাজ চলে যায়।
তাহলে বলুন তো, যদি একজন ইঞ্জিনিয়ার খুব উচ্চ সিবিআরের মানের মাটি খুঁজে পান, তাহলে প্রয়োজনীয় পেভমেন্ট কি মোটা হবে নাকি পাতলা হবে? আমরা ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইন নিয়ে অনেক কিছুই জানলাম। চলুন এবার দুটো প্রধান পেভমেন্টের পার্থক্যগুলো একবার ঝালিয়ে নিই আর ভবিষ্যতের রাস্তার দিকে একটু উকি দিই। তাহলে মূল পার্থক্যগুলো কি দাঁড়ালো? দেখুন, ফ্লেক্সিবল পেভমেন্টের গড় আয়ু প্রায় 15 বছর, যেখানে রিজিড পেভমেন্ট অনায়াসে 30 বছর বা তারও বেশি টেকে। ফ্লেক্সিবল পেভমেন্টে বিটুমেন ব্যবহার হয় আর এটা চাপের সাথে বেঁকে যায়। অন্যদিকে রিজিড পেভমেন্ট সিমেন্ট কংক্রিট দিয়ে তৈরি আর একটা শক্ত স্ল্যাবের মতো আচরণ করে। আর পেভমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ কিন্তু পরিবেশকে বাঁচানোর কথা মাথায় রেখেই এগোচ্ছে। এখন পুরনো রাস্তার ভেঙে ফেলা উপাদান, যেমন রিক্লেইমড অ্যাসফল্ট পেভমেন্ট বা র্যাপ, সেগুলোকে আবার রিসাইকেল করে নতুন ও টেকসই রাস্তা তৈরি করা হচ্ছে। আজকের এই আলোচনা থেকে আমাদের মূল শিক্ষা এটাই: মাটির শক্তিকে বোঝা এবং স্তরভিত্তিক ডিজাইন তৈরি করা, এই মৌলিক নীতিগুলোই কিন্তু আগামী প্রজন্মের স্মার্ট, টেকসই আর উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আসল ভিত্তি। তাহলে এখন প্রশ্ন হল, আজকের এই জ্ঞানকে কাজে লাগিয়ে আগামী দিনের স্মার্ট আর পরিবেশবান্ধব রাস্তা তৈরির এই বিশাল যাত্রায় একজন ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হিসেবে আপনার ভূমিকাটা ঠিক কী হবে? একবার ভেবে দেখুন, কারণ ভবিষ্যৎটা কিন্তু আপনাদেরই হাতে।